আমি বলছিলাম ছোট বাবার পাশে থাকলে আজকে 10 তলা বিল্ডিং আমরা তুলতে পারতাম। আর ছোট বাবার পাশে না থেকে বড় বাবার জন্য এতই সে উতাল হয়ে পড়ছে, দেশের বাড়িতে যে টিনের ঘরে থাকতে হবে তার এই অবস্থাটা আমি বলে দিলাম। আর বউ আইসা উঠছিল টিনের ঘরে, আজকাল সে অবস্থাটাই করতেছে। কি ফাঁকা চেয়ে দিয়ে আমার ফ্রিজটা এনে আমার ছেলে রাত্রের ভিতরে ফ্রিজটা সরাই নিয়ে গেছে। ওর কত বড় সাহস, আমাকে না জিগিয়ে ফ্রিজটা নিয়ে গেছে বড় বড় তালে পইরা। যা যা আনবো সাকিবে তা তা নিয়ে মিথ্যা কথা না মাঝে মাঝে একটু সাবধানতার সাথে বইলো বড় সতীন, ঠিক আছে? ফ্রিজে হচ্ছে কেউ কেক হচ্ছে ব্যাগটা সেও রাখে না, কি গণহারে আনফলো করতেছে চিন্তাও করতে পারবা না। আমার ইনবক্সে ডেইলি 100টার উপরে মেসেজ আসে। আর আমার বাবার বাড়ি থেকে কেন টাকা পাঠাবে? হ্যাঁ, তুই বেয়াদব মেয়ে। এই বেয়াদব রে শাশুড়ি এখন কি ধুলাইটা দেয়, খালি দেখে। এটা আমার আদেশ, বুঝছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে মানে ভিডিও শুরুতে একটা কথা না বললে না, এখন না আমার ছাদে আসলে অনেক বেশি কষ্ট লাগে এই হাঁসের বাচ্চাটাকে দেখলে। আপনারা কিন্তু 2 দিন আগেও দেখছেন যে আমাদের 2টা হাঁস মানে হাঁসের বাচ্চা, কিন্তু হাঁসের বাচ্চাটা না হুট করে কেন জানি মারা গেছে, জানি না। এখন এটা একদম একলা হয়ে গেছে। আগে কি সুন্দর 2টা হাঁস, আমি যদি ছাদে আসতাম এদিক থেকে ওইদিকে ওইদিক থেকে ওইদিকে শুধু দৌড়াইতো, কি যে একটা চঞ্চলতা ছিল। আর এখন আমি এটা মানে ধরলো এটা সরবে না, দেখছেন? সরে না, এক জায়গার মধ্যে বসে আছে। মানে কি যে বলবো, অনেক খারাপ লাগতেছে গাইস। ওদের জোড়াটা ভেঙে গেছে। ফার্স্টে ছিল 4টা হাঁস, 4টা হাঁসের থেকে 3টা হাঁস হয়েছে, 3টা হাঁসের থেকে 2টা ছিল মাশাআল্লাহ, অনেক দিন ছিল, কিন্তু চলে গেছে। এখন আল্লাহই জানে এটা থাকে কিনা। আর এটা যতদিনই থাকুক না কেন একলা রাখা যাবে না, একলা এটার অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে, দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আগে যেমন ছিল অমন নাই। যাই হোক গাইস, আজকের ভিডিও শুরুতেই বড় সতীনটা একটু ধুলাই না দিলেই না, ওর একটু বারটা বেশি বেড়ে গেছে। নিজে কি ভাবতেছে একমাত্র আল্লাহই জানে। তো তুমি বলো যে আমি যাতে তোমার নিয়ে কথা না বলি তাহলে নাকি খুব খারাপ হবে। আর আমি যে আরো 2 সপ্তাহ আগে থেকে বলতেছি তোমার জামাইরে যদি তুমি আমার কাছে পাঠাইতে না পারো, সেটা আমারও হাজব্যান্ড, তার প্রতি তো আমার একটা অধিকার আছে। তুমি বুঝে শুনে যদি পাঠাইতে না পারো, আমার স্বামী যদি আমার উপরে ঠিকভাবে হকগুলা পালন না করে, তুমি তোমার জামাই আমাকে নিয়ে একটা কথাও বলবা না। তারপরও তো তুমি নির্লজ্জের মতো আমার নিয়ে কথা বলেই যাচ্ছ, আমার পিছনে লেগে থাকবার, আমি চুপ করে সব কিছু সহ্য করব, বানাই বানায় মানুষকে মিথ্যা কথা বলবা, মানুষজন দিনের পর দিন আমারে খারাপ বলবে, আর আমি সব কিছু সহ্য করব, তাই না? আর তুমি বলছো না তোমার নিয়ে যেতে আমি কোনো কথা না বলি। আচ্ছা, তোমাকে আমি একটা ওপেন চ্যালেঞ্জ দিলাম আজকে, আগামী 10 দিন তুমি আমাকে নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করবা না, আমাকে নিয়ে একটা কথাও বলবা না। তুমি তোমার মতো করে ভ্লগ করবা, আমি হচ্ছে তোমার ইচ্ছা মতো বদনাম করব, বাড়ায় বাড়ায় বলবো, তুমি যা করো নাই সেটাও বলবো, বাড়ায় বাড়ায় বলবো। তুমি হচ্ছে সব কিছু সহ্য করে যাবা। যদি 10 দিন আমার নিয়ে কথা না বললে তুমি থাকতে পারো, আমার নামে বদনাম না করে, তাহলে আমি অটোমেটিক তোমার নিয়ে কথা বলা বন্ধ করে দিব 10 দিন পরে। আর যদি তুমি 10 দিনের মধ্যে আমারে নিয়ে হচ্ছে বদনাম করছো, বানাই বানাই মিথ্যা কথা বলছো, তাহলে তো বুঝতেই পারতেছো আরও বেশি হচ্ছে জিনিসটা খারাপ হবে। আর তুমি যে বলো আমি যাতে তোমারে নিয়ে কথা না বলি, তুমি আমার সাথে যা করতেছো, আমি তোমার কথার উত্তরগুলো না দিয়ে কই যাব বলো? তুমি এত বানিয়ে বানিয়ে হচ্ছে কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলতে পারো। আমি না মাঝে মাঝে একলা বসে বসে ভাবি যে ইস, কি হয়েছে কি হয়েছে? পিঁপড়া এখানে কই দেখি? পেয়ারার ভিতরে লুকায় ওই দেখো ওই দেখো ওই দেখো। সো দাদা কি পেয়ারা এনে দিছে? দাদা পচা এ পিঁপড়া খাবার নিয়ে পালিয়ে যায়। এই যে গাইস পিঁপড়া, দেখছেন আমরা কত ভালো, পিঁপড়ারে কিছু করি না, শুধু খাবারটা বর্তমানে দিছি। কতগুলা পেয়ারা কিনে আনছে, আর পেয়ারাগুলা না এমন শক্ত, এগুলা খাইতে গেলে দাঁত ভেঙে যাবে। একটু আনছে পেয়ারা এতদিন পরে, একটু নরম নরম দেখা আনবে যাতে মানে মজা লাগে, মুখে দিতে দিতে একদম মিশে যায় না। কি শক্ত শক্ত পেয়ারা আনছে, এদিকে কতগুলো খাইয়া রাখছি, দেখেন অর্ধেক অর্ধেক করে খাইয়া সব পাড়াই রাখছি। কি করবো, চাপা পুরা ব্যথা হয়ে গেছে, একটাও নরম না, সব শক্ত শক্ত। আমার তোর তুমি এগুলো গনো, কয়টা পেয়ারা আছে গনো তো? 3টা 5টা 1 2 3 4 এভাবে গনো। 4 হুম 5 তারপরে 6 তারপরে 7 তারপর 8 তারপর
নয় তারপরে পিপা থাক, কিছু হবে না, পেয়ারার মধ্যে একটু পিঁপড়া থাকি। 10 10, 10 তারপর 3 3। আমার মেয়ের 3টা মনে হয় অনেক পছন্দ হয়েছে। তোমাকে কয়টা ভাত খাওয়াই দে? তুমি তো ভাত খাওনি। যাই হোক গাইস, গুরুত্বপূর্ণ কথার মাঝখানে মামের সুন্দর কিউট মুহূর্ত চলে আসছিল। যাই হোক, মাঝে মাঝে একটু বিনোদনেরও প্রয়োজন আছে। আর যেটা বলতেছিলাম, বড় সতীনের মতো এই কনফিডেন্সটা যদি আমার মধ্যে থাকতো, আমিও স্বামীর ভালোবাসা অর্জন করতে পারতাম এভাবে মিথ্যা মিথ্যা কথা বলে, ন্যাকা ন্যাকা ভাব দেখিয়ে। তো সেই কনফিডেন্সটা তো আসলে আমার মধ্যে নাই। আর যাই করি না কেন, এই মিথ্যে কথা বলে হচ্ছে মানুষের ভালোবাসা আমি অর্জন করতে চাই না। তো যেটার কারণে এই কথাটা আসলো, ও বলছে কি আমি নাকি জামাই হচ্ছে কেক আনছে, আমি কেক খেয়ে ফেলছি, আর এত বাজেভাবে হচ্ছে খাপলাইয়া খাইছি, অনেক বাজেভাবে আমার কথাটা বলছে। অথচ আমি জানিই না জামাই কখন কেক আনছে। বড় সতীন আসার পর থেকে আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঘরের মধ্যেই থাকি, মানে একদম প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। তো কখন কেক আনছে আমি বলতে পারি না। মানে ও নিজে খেয়ে মনে করেন যে জীবনে তো ভালো কিছু খায় নাই, ভালো একটা জিনিস দেখছে, দেখার লোভটা সামলাইতে পারে নাই, খেয়ে এখন জামাইয়ের কাছে কি উত্তর দিবে? জামাই তো কোনোভাবেই মানতে পারবে না যে তার বড় বউ এই ধরনের একটা কাজ করছে। তো এখন কি করছে জানেন? আমার উপরে দুষ্টা চাপাই দিছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, বড় সতীন নিজের ধরাটা নিজেই খেয়ে ফেলছে। ফ্রিজের মধ্যে কেউ কি কেক রাখলে বা কোনো খাবার রাখলে সেটার হচ্ছে ব্যাগটা সহ রেখে দেয়, নাকি শুধু বক্সটা ফ্রিজে রাখে? মানে কি আর বলবো, মিথ্যা কথা না, মাঝে মাঝে একটু সাবধানতার সাথে বইলো বড় সতীন, ঠিক আছে? ফ্রিজে হচ্ছে কেউ কেক হচ্ছে ব্যাগটা সহ রাখে না, শুধু বক্সটাই রাখে। তো তুমি আমারে ফাঁসাইতে গিয়ে না নিজেই ফেসে গেছো। তো কেক তো আমি মানে কি বলবো, আমার যদি কেক খাইতে ইচ্ছা করে আমি তোমাদের কেক কেন ধরবো? আমি মরে গেলেও জীবনও তোমাদের খাবার ধরবো না। আমার শাশুড়ি ডেইলি সুগন্ধার সামনে দিয়ে আসা যাওয়া করে, তারে বললে আমারে এই কেক একটা কেন 10 বক্স এনে দিবে, আমি নাকি ওদের খাবারের দিকে নজর দিব, এই একটু খাবারের দিকে। গাইস, বড় সতীনের মেন্টালিটি যে কতটা নীচ সেটা আপনাদেরকে না বললেই না। ফেসবুক পেজটা নিয়ে ওর যে কী পরিমাণে লোভ, ও সেটা হচ্ছে আজকের ওর ব্লগের কথায় একদম সরাসরি প্রমাণ দিয়ে দিছে। মানে ফেসবুক পেজে তো আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজটা ঘুরছেন, সাকিব বিগ ফ্যামিলি, সবাই দেখছেন ম্যাক্সিমাম ভিডিও আমার ছিল। মানে এমনও দিন গেছে যে জামাই আমার হাতে পায়ে ধরে নিয়ে গেছে যে আসো ছোটো বউ 2টা ভিডিও করো। তা আমিও ভালো মনে করছি, জামাই বলছে গিয়ে করছি, মনে তো কোনো ওদের মতো খারাপ চিন্তা ভাবনা আমার ছিল না। তো যাই হোক, 70,000 ফলোয়ার্সই কিন্তু আমার। তো বড় সেদিন আমার হচ্ছে চ্যালেঞ্জ দেয়, 70,000 ফলোয়ার্স হচ্ছে আমি কতদিনে বানাবো সেটা সে দেখবে। তুমি শোনো, আমি মাত্র একদিনে মাশাল্লাহ মাশাল্লাহ 3,500 ফলোয়ার্স করে ফেলছি আমার পেজে, মাত্র 2টা ভিডিও দিয়ে। তো আমার পক্ষে হচ্ছে তোমরা বুঝো আগামী 1 মাস আমি কোন জায়গায় থাকবো আর তোমরা কোন জায়গায় থাকবা। এতদিন তো সব আমার ভিডিওগুলো গেছিলো তোমাদের পেজে, তোমাদের চ্যানেলে, এখন তো আমার ভিডিও যায় না, দেখো না তোমরা এখন কোনো ভিডিওই দিতে পারো না। গাইস, যারা যারা হচ্ছে আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলের নামেই কিন্তু খোলা, শেয়ার্ড ফ্যামিলি ফান। আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। সেখানে হচ্ছে 3,500-এর মতো ফলোয়ার্স আছে, একটু কম আছে আর কি। তবে ভিডিওটা আপলোড দিতে দিতে ইনশাল্লাহ 3,500 ফলোয়ার্স আমার হয়ে যাবে। তো 2টা হচ্ছে ছবি পোস্ট করা আর 2টা রিলস আপলোড করা। তো অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমাকে ইনবক্সে জানাবেন। আর তোমার যে 70,000 ফলোয়ার্স নিয়ে এত গর্ব বড় সতীন, শোনো, এতদিন তো এই সবগুলো ফলোয়ার্স ছিল আমার আর আমার শাশুড়ি মায়ের। তোমাদেরকে যে মানুষজন কি গণহারে আনফলো করতেছে চিন্তাও করতে পারবা না। আমার ইনবক্সে ডেইলি 100টার উপরে মেসেজ আসে যে আপু আমি না সাকিব বিগ ফ্যামিলি পেজটাকে আনফলো করে দিছি, বড় সতীনের কথা শুনতে আমার একদমই ইচ্ছা করে না। আর তুমি আসছো যে 70,000 ফলোয়ার্স নাকি তুমি বানাইছো, তুমি তো আসছো সেই দিন। তারপরে তুমি ইউটিউব চ্যানেল নিয়েও কথা তুলছো যে তোমার কারণে নাকি, তোমার অবদানে নাকি আমি হচ্ছে এই 20,000 সাবস্ক্রাইবার বানাইছি, না হলে নাকি আমি করতে পারতাম না। অথচ তুমি আমার চ্যানেলের ভিডিওতেই আসছো 6 মাস পরে। 6 মাস আমি একলা কন্টিনিউ করছি। আচ্ছা সেই কথা বাদ, তুমি আমার সাথে ছিলা তো?
আর হচ্ছে তোমার এই যে সাকিব বিগ ফ্যামিলির যেই সাবস্ক্রাইবারগুলো 8,000 সাবস্ক্রাইবার আছে, সেটাও শুধুমাত্র আমার ফেস ভ্যালুর কারণে। তোমার জামাই আমারে, তুমি তো ছিল না, পায়ে ধরে ধরে নিয়ে যেত যে ছোটো বউ আমার ভিডিওতে একটু আসো, তুমি না আসলে না আমার ভিডিও কেউ দেখতে চায় না, আর আমি একলা একলা কী ভিডিও বানাবো। তো এই বইলে হচ্ছে আমার ভিডিওতে নিয়ে আসতো। তো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো সব আমার। তুমি হচ্ছে 2 সপ্তাহ ধরে 2 জামাই বউ কান্না করে এখনো পর্যন্ত 10,000 সাবস্ক্রাইবার বানাইতে পারো নাই, আবার আসছো যে আমার 20,000 সাবস্ক্রাইবারকে তোমরা পার করে চলে যাবা। তোমরা 20,000 সাবস্ক্রাইবার আসতে আসতে ইনশাল্লাহ আমার 1 লাখ পূর্ণ হয়ে যাবে। মানে গাইস, আজকে আমি বড় সতীনের কোন কথা রেখে কোন কথার উত্তর দিব আমি নিজেও বুঝতেছি না। ও কি যে বলছে। ও হচ্ছে আমারে বলে যে তোমার বাবার বাড়ির তো অনেক টাকা, তোমার বাবা কোটিপতি, তোমার বাবাকে বলো না 1 কোটি টাকা দিতে, তারপরে তোমার এই করে দিতে সেই করে দিতে। শোনো বড় সতীন, তুমি মনে হয় নিজেরা অনেক বড় ভাবতেছো। কেন? তোমার জামাই হচ্ছে ল নিয়ে পড়তেছে, তো এই আইন নিয়ে যে পড়তেছে, আইন নেওয়ার পিছনে হচ্ছে অবদানটা কিন্তু আমার। তুমি এখন আসছো এটার ক্রেডিট নিতে, যাই হোক এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো তোমার জামাই আইন নিয়ে পড়তেছে দেখে তোমার মনে হয় অনেক গর্ব হচ্ছে যে না আমার ছোট সতীন কিছুই করতে পারবে না, আমার জামাই হচ্ছে এখন আইনজীবী হয়ে যাবে। তো তোমার জামাইরে বললো যে আইন নিয়ে যাতে একটু ঘাটাঘুটি করে, আর তুমিও পারলে একটু ঘাটাঘুটি করো আইন নিয়ে, যে স্ত্রীর যদি মানে কোটি টাকার মালিকও হয় আর জামাই যদি দিনমজুরও হয়, তারপরও হচ্ছে স্ত্রীর যত মানে খরচাপাতি আছে সব জামাইকেই দিতে হয়। তোমার জামাইকে বললো এগুলো যাতে ভালোভাবে একটু মানে দেখে শুনে রাখে, না হলে কিন্তু তোমরা যা করতেছো না, ক্যামেরার সামনে এসে খুব বড় গলা করে বলো যে আমি আমার ছোটো বোর কোনো খরচ দিতে পারবো না, ও ভালো না, ওর কাছে আমার যেতে ইচ্ছে করে না। আমি যতই খারাপ হই না কেন, স্বামী হিসেবে ওনার উচিত আমার সব ধরনের হক আদায় করা। আমি যা মন চাই তাই করি না কেন, মানে হাওয়ায় গা ভাসাইতেছে। আমি শুধু সবার সব কিছু না দেখতেছি যে কে কি করো, তোমাদেরকে একটু ছাড় দিয়ে রাখছি, একদম জায়গা মতো ধরবো। আর আমার বাবার বাড়ি থেকে কেন টাকা পাঠাবে? হ্যাঁ, তুমি যে একটা নিচু মন মানসিকতার মানুষ সেটার প্রমাণ আজকে হাতে নাতে দিলা। বিয়ের পরে আমার স্বামী বেঁচে থাকতে আমার বাবা মা কোটিপতি হোক না কেন, কোন দুঃখে আমার খরচাপাতি দিতে যাবে? আমারে যখন এই সংসারে আনছো তখন কি বলে আনছিলা যে তোমার বাবা মায়ের অনেক টাকা তোমার খরচ যাতে দেয়, এই জন্য তোমার আনতেছি? বেয়াদব মেয়ে, এই বেয়াদব রে শাশুড়ি এখন কি ধুলাইটা দেয় খালি দেখেন। গাইস আসসালামু আলাইকুম। আমার আজকে নাইট খারাপ গেছিল, বলছিলাম কিছু বলবো না, না বললে আর পারলাম না। ঘরে ঢুকে দেখি আমার ঘরটা পুরা ফাঁকা। কি ফাঁকা চেয়ে দিয়ে আমার ফ্রিজটা এনে, আমার ছেলে রাত্রের ভিতরে ফ্রিজটা সরাই নিয়ে গেছে। আমার একটু মাছ মাংস খাইতে হবে, একটু অফিস থেকে একটু ঠান্ডা পানি খেতে হবে, একটু মিষ্টি রাখি, আমার মিষ্টি অনেক পছন্দ, মিষ্টি রাখি, একটু খুললে মিষ্টি খাবো। এখন এসে দেখি আমার ঘর ফাঁকা, ফ্রিজটা এনে। ওর কত বড় সাহস, আমাকে না জিগে ফ্রিজটা নিয়ে গেছে বড় বড় তালে পইরা। আর শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ আনতো, 10,000 টাকা দিয়েছে, একটা ফ্রিজ দিতে পারলো না, 30,000 টাকার। আমার ফ্রিজ কেন নিতে হবে? আমার ফ্রিজটা নিয়ে আমার ঘরটা ফাঁকা করে দিছে। এখন তো আমার বুকটা ফাঁকা হাহাকার করে। আমি না দেখতে পারবো আমার মাছ মাংস আছে কিনা, না দেখতে পারবো ফ্রিজে মিষ্টি আছে কিনা, না একটু ঠান্ডা পানি খেতে পারবো। তা আমার যদি 30,000 টাকাই আমার ফ্রিজ নিয়ে যায়, তাহলে তো আমি ওর একটা টাকাও আর দিব না। যাও বলছিলাম ছোটো বাবাকে একটু সাহায্য করব, আমাকে আমার খাওয়ান খরচটা আমি বহন করব। আজকের পর থেকে তার কাছ থেকে আমি কিছুই নিব না, কিছুই দিব না। সব কিছুর সম্পূর্ণ খরচ সাকিবের উপরে। কে ছোটো বউকেও দেখতে হবে, আমাকেও দেখতে হবে। না হয় 6 মাস পরে তাকে বাড়ির থেকেই বের করে দিব। আমি বলছিলাম ছোটো বাবার পাশে থাকলে আজকে 10 তলা বিল্ডিং আমরা তুলতে পারতাম। আর ছোটো বাবার পাশে না থেকে বড় বাবার জন্য এতই সে উতাল হয়ে পড়ছে, দেশের বাড়িতে যে টিনের ঘরে থাকতে হবে, তার এই অবস্থাটা আমি বলে দিলাম। আর বউ আইসা উঠছিল টিনের ঘরে, আজকাল সে অবস্থাটাই করতেছে। আজকে আমার মনে কষ্ট দিছে। দেখেন আমি গড্ডায় ফাঁকা, কিভাবে সকালবেলায় গড্ডা গুছাইছি, গুছানোর পরে এখন বসলাম আমি ঠান্ডা মাথায়। আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। ছোটো বাবাকে ডাকি আসে না, ছোটো বাবা মন খারাপ করে বসে রয়েছে। মানে মনে খারাপ করে কি করব, আবার আম্মুর রান্না রেডি করে দিতে হবে। গিয়ে দেখি পাকের ঘরে সে রান্না বাড়া করতেছে। আমার খাবার আমি চলে যাবো, রান্না বাড়া করবো। যা ফ্রিজে আছে তোমারও অধিকার আছে, ওরও অধিকার আছে, সমান অধিকার। যা যা আনবো সাকিবে তা নিয়ে ভাগ করে নিবা বানালিকা। আজকের পর থেকে আমি ওই ফ্ল্যাটটাতে যাব না।
ফ্ল্যাটটাতে যাবো না, ছোটো বৌমার অনেক মন খারাপ, সে কোথার থেকে রান্না করবে। আমি ছোটো বৌমাকে অধিকার দিয়ে দিলাম, ওই ফ্রিজে যা থাকবে তুমি তাই ওইখান থেকে রান্না করবা। এই ফ্রিজের খাবার সব সাকিব আনবে, তোমার খাবার, আমার খাবার, ওর আব্বুর খাবার, সংসারের ফ্যামিলির সমস্ত দায়িত্ব তার নিতে হবে। যাতে তো বড় বড় তালে ফইরা ফ্রিজ একা নিয়ে গেছে, আমার ঘরে আমি কিছু দেখতে পারবো না, আমি কিছু খাইতে পারবো না, তো কার জন্য কি করব? কেউর জন্য কিছু করব না। এখন থেকে তার সব বাজার আনবো, তুমি দেখে দেখে আমার পছন্দের খাবারগুলো এখান থেকে রান্না করে দিবা, এটা আমার আদেশ, বুঝছো? তুমিও খাবারে কষ্ট পাবা না, আমিও খাবার কষ্ট। ওই ছোট বড় বৌমাকে নিয়ে টিনের ঘরে উঠছিল দেশের গ্রামে, আজকে তারপর থেকে তার টিনের ঘরে যেতে হবে। আর তুমি আমার বিল্ডিংয়ে আসছো না, তুমি বিল্ডিংই থাকবা, আশা করি তুমি 10তলা বিল্ডিংই করতে পারবা। আপনার ছেলে তো বড় বড় নিয়ে টিনের ঘরে উঠবে বলছে, দাদা দাদুর কাছ থেকে নাকি জায়গা চাইয়া নিবে, আরো কত কি যে বইলা গেছে, আজকে তো আপনি মনে হয় আচ্ছা, আমি থাকতে পারি না, আমার ছেলে আশা করে বড় বৌমাকে নিয়ে দেশের বাড়িতে চলে যাবে, দাদা জায়গা দিবে, জায়গা দিবে দূর থাক, যারা তো পিঠে দাদি বের করে দিবে। যে দাদি কুলেই নেয় নাই, 7টা বছর আমার ছেলে ইটার উপরে থাকছে, বলছে কি ছেলের নাতি বলে পালতে হয় না, মেয়ের নাতি পালতে হয়। ঢাকাশোর বাড়িঘর থুইয়া, ঢাকাশোর আছে, সে নাতি দাবি করে বাড়িতে চলে যাবে। আর আমি ননদের জ্বালায় বাড়িতেই যেতে পারি নাই, আর এটুক বাড়ি আমার স্বামীকে, আমার ছেলেকে দিয়ে দিব, ছেলে আশা করে দাদার বাড়িতে উঠতে দেবো। কত সাহস আমার ছেলের, বুঝলেন না? দেখ না গাড্ডা ধাক্কা দেওয়া বার করে দেয় কিনা। আমি তো জায়গা দিছি যাওয়ার রুমে থাকার জন্য, আমার ফ্রিজ নিয়ে গেছে, আমি পারতাম এখন ফ্রিজটা নিয়ে আসলাম না, কেন? ভদ্রতা। আমি এত লক্ষ লক্ষ টাকা ছেলেরে খরচ করে বড় করতে পারছি, 30,000 টাকা ফ্রিজের জন্য আমার কোনো লোভ নাই। আমার বৌমাই আমার ফ্রিজ কিনে দিতে পারবো, তা আমি চাই না দুই বৌমা আলাদা থাকুক, দুজন যদি মিললে 6 মাসে খেতে পারে, একসাথে খাবে, না খাইতে পারলে তার বউ নিয়েতে কোথায় যাবে আমি জানি না। আর দাদা দাদির ভরসা করে, দাদা দাদি তো জীবনেই দিবে না। জানেন আরেকটা কথা, দুঃখের কথা না বললেই না, আমি একটা বাচ্চা নিতাম, ডাক্তারের কাছে গেছিলাম, আমার হাজবেন্ড 14 বছর বিদেশ থেকে ফিরে আসার পরে আমি একটা বাচ্চা নেওয়ার জন্য গেছিলাম। ডাক্তার বললো 6 মাস ট্রিটমেন্ট করতে হবে, তোমার ল্যাপারস্কোপি করে দেখতে হবে টিউব ব্লক কিনা, এত বছর পরে গ্যাপ থাকলে বাচ্চা হয় না। সেজন্য আল্লাহর কি রহমত, আমার ছেলের ঘরে আমার নাতিন দিয়েছে। নাতিন পেয়ে যে আমি আকাশের চাঁদ পেয়েছি তা প্রমাণ দেখেন। আমার নাতিনটা যে কত নম্র ভদ্র, আল্লাহ যাতে ওকে ভালো করে আমার মনের আশা পূর্ণ করতে পারে, আমি দোয়া করে যাই। আমি যেই স্বপ্ন পূরণ করতে না পারছি, আমার বৌমা যাতে আমার নাতিন দিয়া এই স্বপ্ন পূরণ করতে পারে। আমি তো ওকে মেয়ের মতো করে নিয়েছি, ছেলের অবহেলায় ছেলেকে নষ্ট করে ফেলছি, এখন বৌমাকে যদি নষ্ট করে ফেলে আমার জীবন শূন্য, আমার বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাইতে হইব, এছাড়া আমি কোনো গতি দেখি না। এই জন্য মেয়ের পাশে থাকার জন্য আমি